কিভাবে প্রোটোটাইপিং করা হয়, কিভাবে অ্যাজাইল মডেল প্র্যাকটিস করা হয়। সো অ্যাজাইল মডেল নিয়ে আমরা অনেক কিছুই দেখেছি যে এটা আসলে অ্যাজাইল প্রসেস। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যেটা ইউজ করি, কয়েকদিন পর পর যে ভার্সনিং গুলো আসতেছে, এটা আসলে অ্যাজাইল মডেলের থ্রুতেই আসতেছে। অ্যাজাইল প্র্যাকটিস করতেছে তারা, হয়তো বা কয়েকদিন পর পর নতুন নতুন ফিডব্যাক নিচ্ছে এবং ওই ফিডব্যাকের থ্রুতে তারা আপডেট করে করে আবার নিউ ভার্সন রিলিজ করছে। তো এটা আসলে অনসাইট কাস্টমারের দিক থেকেই আসে। প্লাস হচ্ছে যেহেতু কিছুদিন পর পর আসলে রিলিজ হচ্ছে, তো আমরা বলতে পারি যে এটা আসলে শর্ট রিলিজ হচ্ছে। এবং অ্যাজাইল প্র্যাকটিসের রুলস হচ্ছে পার উইক তোমার 40 আওয়ার্স করে কাজ করতে হয়। পার উইক 40 আওয়ার করে কাজ নরমালি করে সবাই, অ্যাজাইল প্রসেস যারা করে। দেন হচ্ছে পেয়ার প্রোগ্রামিং করতে হয়। আমি কালকে বলেছি, আমরা যখন একটা কোড করি, আমরা লাইক এজ আমরা কোন অফলাইনে যখন একটা কোড ব্লকস এর মধ্যে তোমরা যেহেতু কোড করেছো বা ভিজুয়াল স্টুডিও ইউজ করে অনেকে কোড করেছো, সো উই হ্যাভ রাইট দ্য কোড ইন দ্য সোর্স কোড ফাইল, সো উই ক্যান নট edit from anywhere. But if we are doing the pair programming, it is in online, so two or more people can edit the same source file. That means তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কোনো কিছু শেয়ার করো, ধরো আমরা বলি যে আমি একাই আসলে প্রোগ্রামিং করছি, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। সো আমাদের নর্মাল যে প্রজেক্ট গুলা হয়, এখানে কি হয়, একজন প্রোগ্রামার কিন্তু থাকে না। সো আমাদের কয়জন থাকে, 2-3 জন থাকে। তো তোমাদের মাঝখান থেকে আসলে এরকমই আসলে হওয়া উচিত, যারা প্রোগ্রামিং করবে না তারাও যাতে আমাদের সোর্স কোড সম্পর্কে আইডিয়া রাখতে পারে, ইন ফিউচার যাতে তাদের তেমন একটা ঝামেলা করতে না হয়। সো আমরা যদি অনলাইনে আসলে প্রোগ্রামিংটা করি, তাহলে যেটা হয়, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, লাইক আমি যদি ইয়ার কথা বলি, কয়েকটা এডিটরের কথা বলি, ওভারলিপ আছে, প্যাপেরিয়া আছে। তোমরা যখন যে কোনো অ্যাসাইনমেন্ট করো, অ্যাসাইনমেন্ট একাই তোমাকে এডিট করতে হচ্ছে, নট লাইক দ্যাট। তুমি কেন একা করবা? ইটস নট ইউর ডিউটি। সো তুমি কি করতে পারো, তুমি একটা অনলাইন এডিটর ইউজ করতে পারো, লাইক গুগল ডকের মতো, যে আমার পোর্শন এইটুকু, তোর পোর্শন এইটুকু, সো আমারটা আমি করা স্টার্ট করি, তুই তোরটা কর। সো তোমরা কি করবা, একই সাথে এডিট করে 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 একই সাথে কয়েকজন মিলে ওই পেজটাকে এডিট করতে পারো। এটা গুগল ডকে হইতে পারে, এটা প্যাপেরিয়াতে হইতে পারে, এটা ওভারলিপে হইতে পারে। সো ইটস টোটালি আপ টু ইউ, তুমি যেটাতে আসলে কমফোর্ট ফিল করো। সো একই সাথে যেরকম একটা ফাইলকে এডিট করা যায়, সেম ওয়েতে পেয়ার প্রোগ্রামিং এও তাই করা যায়। একই সোর্স ফাইলের মধ্যে যার যার পোর্শনটুকু শেষে এডিট করে, যার যার পোর্শনটুকু শেষে প্রোগ্রামিং করে, তাহলে ইন দ্য মিন টাইম, ইন এ ওয়াইল, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে তুমি সেটাকে অবজার্ভ করতে পারবা। সো এইটাই হচ্ছে পেয়ার প্রোগ্রামিং, যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, ওই জিনিসটা ভুল করেছে, আমি একটু কারেক্ট করে দিই, একই সাথে প্যারালালি কাজ চলছে। সো পেয়ার প্রোগ্রামিংটা আসলে বেটার, কারণ হচ্ছে একই নিজের ভুল নিজে কখনো ধরা যায় না। সো পাশাপাশি আরেকজন দেখলে পরে ভুলটা ইজিলি আইডেন্টিফাই করা যায়। সো এখানে দেখো, the core practices are interrelated with the agile modeling resources, activities and values. সো আমাদের কোর প্র্যাকটিস গুলা কি কি করতে হবে আমরা যদি অ্যাজাইল মডেলকে ইমপ্লিমেন্ট করতে চাই? আমাদের কোর প্র্যাকটিস গুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের সিম্পলিসিটি থাকতে হবে। এটা ম্যান্ডাটরি, এটা থাকতেই হবে। আমরা যদি অ্যাজাইল প্রসেস অনুযায়ী কাজ করতে চাই, সিম্পলিসিটি থাকতে হবে। যদি ধরো আমি আমার মতো করে কাজ করি, আমি লাইক অ্যাজ আমি যদি একটা বুক সেলফ মেনটেন করি, সাপোজ আমার বাসার বুক সেলফটা একদম উল্টা পাল্টা, সব বড় বই দিয়ে একদম গুছানো, আমার যখন যেটা দরকার, বা অনেকে বলে যে আসলে গুছানো জিনিস থেকে পাওয়া যায় না, এরকম আমি অনেকের কাছ থেকে শুনেছি। অগুছানো জিনিস থেকে যে কোনো জিনিস তাড়াতাড়ি পিক করা যায়। তো আমার বুক সেলফটা যদি অগুছানো থাকে, হুট করে আমি যদি তোমাদেরকে বলি যে যাও এই বইটা নিয়ে আসো, তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বই খুঁজতে হবে। বাট আমার অগোছালো থাকতে থাকতে আমার কিন্তু আইডেন্টিফাই করা আছে যে কোন বইটা কোথায় থাকতে পারে, কবে ধরেছিলাম লাস্ট, ওই অনুযায়ী আমি আমারটা তাড়াতাড়ি পিক করতে পারবো। বাট তোমাকে দেওয়া হইলে তোমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বই চেক করে কই আছে এরকম খুঁজতে হবে। বাট আমি যদি আমার বুক সেলফটাকে এমন ভাবে সাজাই
হুমায়ুন আহমেদের বইগুলো সব একই পাশে, শরৎচন্দ্রের বইগুলো সব একই পাশে, রবীন্দ্রনাথের বইগুলো সব একই পাশে, ইংলিশ লিটারেচারের বইগুলো এক পাশে, আবার কোডিং এর বইগুলা আরেক দিকে। তো আমার সিএসসি রিলেটেড যত বই আছে সবগুলো আবার এক পাশে। তো আমি যখনই তোমাকে বলবো যে আচ্ছা ভাই এরকম একটা লিটারেচারের বুক আনো, রবীন্দ্রনাথের গল্প গল্পগুচ্ছ নিয়ে আসো, তুমি কিন্তু অটোমেটিক্যালি তোমার চোখ যাবে রবীন্দ্রনাথ কোথায় আছে এবং সেখান থেকে খুঁজে একটা খুব দ্রুত নিয়ে আসতে পারবা। সো এই যে আমাদের কম্বিনেশন, আমার অগুছানো জিনিস থেকে তোমার বের করা খুব টাফ, বাট আমার যদি গুছানো থাকে সিম্পলেস্ট ওয়েতে তুমি খুব দ্রুতই সেটা খুঁজে বের করতে পারবা। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও তাই। প্রোগ্রামিং এ তুমি যদি একটা সিকোয়েন্স মেনটেন করো, লাইক অ্যাজ আমি হচ্ছে আমার ভ্যারিয়েবল লাগবে এই প্রোগ্রামের জন্য 5টা, আমি 5টা একই সাথে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। বাট তুমি যদি এইটা করো যে আমার এখন একটা লাগতেছে, আমি একটা ডিক্লেয়ার করতেছি, ডিক্লেয়ার করে ওইটার কাজ শেষ করলাম, আবার আরেকটা লাগবে আরেকটা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে ওইটার কাজ শেষ করলাম। সো তোমার একই সাথে আমি কিন্তু যখন তোমার কোডটা দেখবো বা তোমার সাথে প্যারালালি কাজ করতে চাইবো, তখন কিন্তু আমি জানবো না এই প্রোগ্রামে আসলে আদৌ কয়টা ভ্যারিয়েবল তুমি ইউজ করেছো। ইটস টোটালি ডিপেন্ডস অন ইওর মাইন্ড। সো আমাকে কি করতে হবে, লাইন বাই লাইন খুঁজতে হবে এবং কোথায় তুমি কোন কারণে এই ভ্যারিয়েবলটা কি ইউজ করেছো, হাউ ক্যান আই নো? দ্যাট ইজ ওয়াই উই নিড টু মোর সিম্পলিসিটি টু মেনটেন আওয়ার কোড ফর ডুইং প্যারালালি। সো আমাদের কি করতে হবে, আমরা যদি একই সাথে একই কোডে একই সোর্স কোড ইউজ করতে চাই, তাহলে আমাদের কিছু সিম্পলেস্ট ওয়ে মেনটেন করতে হবে। লাইক আমি ভ্যারিয়েবল ধরো 5টা ইউজ করতেছি, তুমি কিভাবে জানবা? আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নামগুলা তার আইডেন্টিটি অনুযায়ী দিতে পারি, এক। দ্বিতীয়ত আমি দিতে পারি যে ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2 এইভাবে দিয়ে 5টা দিলাম। সো আমি যখনই তুমি আমার আমি তোমার ফার্স্ট লাইন দেখবো যে ইন্ট দিয়ে 5টা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল 5 পর্যন্ত, তাহলে আমি বুঝে নিব যে আমার প্রোগ্রামিং এর মধ্যে 5টা ভ্যারিয়েবল ইউজ হয়েছে। এখন 5টা ভ্যারিয়েবলের কি কি মোটিভেশন আছে এগুলো নিচের দিকে আছে। তো কেন ইউজ করেছে, ভাই উই আর ইউজিং 5 ভ্যারিয়েবলস হিয়ার। তো এগুলো সবই আমাদের আছে। সো এইটাকে বলে সিম্পলিসিটি। এমন জেনারেলাইজ ফর্মে ইউজ করতে হবে যাতে কোনো কোডার যাতে হাত দিলেই বুঝতে পারে যে এই প্রোগ্রামিং এ আসলে অ্যাকচুয়ালি কি আছে। দেন হচ্ছে কমিউনিকেশন। আমি যদি তোমার সাথে একই প্রোগ্রামিং এ কাজ করতে চাই, উই নিড টু মেইনটেইন এ গুড কমিউনিকেশন। If we don't have a good communication skill, we cannot maintain anything. টোটালি ডিজাস্টার একটা অবস্থা হবে। আমাদের কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে। আমরা যদি একই গ্রুপে কাজ করতে চাই, উই মাস্ট বি মেইনটেইন এ গুড কমিউনিকেশন স্কিল। যদি আমাদের কমিউনিকেশনে কোথাও গ্যাপ থেকে যায়, উই ক্যান নট ডু এনিথিং। সো আমার মনে হয় তোমরা এটা ফেস করেছো যে আমরা গ্রুপে কাজ করছি, একজনকে পাওয়া যাচ্ছে না, তাকে আমি আসলে কোনো কিছুতেই পাই নাই। সো he or she didn't give any feedback to your project or any assignments. সো তোমাদেরকে কি করতে হয়, একলাই কাজ করতে হয়, ওদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাও না, উইদাউট এনি হেল্পে তোমাদের নিজেদের কাজ করতে হয়। সো কমিউনিকেশন স্কিলটা মাচ মোর ইম্পর্টেন্ট। দেন এখানে একটা ব্যাপার আছে কারেজ, আর একটা আছে ফিডব্যাক। দেখো অ্যাজাইল মডেলিং এ আমরা আসলে কি করি, আমরা করি একই সাথে অনেকে কাজ করছি, ওকে। এখন কাজ করে ভার্সনিংটা যখন রিলিজ করে দিচ্ছি, আমাদের রুলস হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট যারা আছে তারা আমাদেরকে ফিডব্যাক দিবে, ওকে। এখন এই ফিডব্যাকটা দেওয়ার সময় আমাকে ভালো বলতে পারে, খারাপ বলতে পারে। আই নিড টু হ্যাভ দ্য মেন্টালিটি টু অ্যাকসেপ্ট দোজ ফিডব্যাকস। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। আমি যদি এই মেন্টালিটি না থাকে আমার, আই ক্যান নট সার্ভাইভ হিয়ার। অ্যাজাইল মডেলিং এ আমার পক্ষে সার্ভাইভ করা পসিবল। সো ফিডব্যাক নিতে হবে এবং একটা ব্যাপার স্যাপার থাকতে হবে, লাইক 5 স্টার, 3 স্টার, 2 স্টার, এরকম থাকে না। সো আমাদের সিস্টেমটাকে ওরকম ভাবে আসলে কারেজমেন্ট থাকতে হবে। এটা ম্যানেজার করতে পারে, এটা ক্লায়েন্ট করতে পারে, এটা নিজেরা টিম লিড হিসেবে যারা আছে তারা করতে পারে। সো এগুলো হচ্ছে অ্যাজাইল মডেলের রিলেভেন্ট জিনিসপত্র। কমিউনিকেশন, সিম্পলিসিটি, কারেজ এন্ড ফিডব্যাক, এগুলো হচ্ছে ভ্যালুস বলা যায়। দেন হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেস। অ্যাজাইলে অ্যাকচুয়ালি কি হয়,
দেখো এক্সপ্লোরেশন হয়, প্ল্যানিং হয়, ইটারেশন টু দ্য ফার্স্ট রিলিজ, প্রোডাকশনাইজিং, মেইনটেনেন্স। সো আমরা অলরেডি এসডিএলসি তে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যা পড়ে আসছি অলরেডি সবই এখানে আছে। তার মানে এই এসডিএলসি তে যা হয় অ্যাজাইল মডেলিং এ এক্স্যাক্টলি তাই হয়। তাই হয়ে আবার এটা লুপ আকারে আমাদের কি হয়, ঘুরতে থাকে। সো আমরা যখনই দেখব যে এসডিএলসি অ্যাকচুয়ালি অ্যাজাইল মডেলিং এ হচ্ছে এবং সে সেম জিনিসটা লুপ আকারে এখানে ঘুরছে, তাহলে এক্সপ্লোরেশন কি? এক্সপ্লোরেশন মিন্স আমরা আসলে কি করব, কোন কাজটা করব সেটা আইডেন্টিফাই করা। প্ল্যানিং কিভাবে করব? ইটারেশন টু দ্য ফার্স্ট রিলিজ, দ্যাট মিন্স উই হ্যাভ টু release the prototype of our system. Without this, we cannot find any feedback from the client. So it's much more important for the agile modeling. Then হচ্ছে productionizing. আমাদের যেই feedback গুলো আছে, we need to develop our prototype with the help of those feedbacks. Then maintenance. ওই যে feedback গুলো পেয়েছি সেই অনুযায়ী আমাদেরকে এটাকে maintain করতে হচ্ছে। So এইটা one kind of থাকে এসডিএলসি সিস্টেমটাই লুপ আকারে চলছে। সো আমাদের এইগুলা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। দেন হচ্ছে রাইটিং ইউজার স্টোরিজ, উই নিড টু মেইনটেইন দা রিপোর্ট। আমি তোমাদেরকে রিপোর্ট লিখতে দিয়েছি শুধুমাত্র একটা কারণে, আমাদের যদি ল্যাব থাকতো আমি তোমাদেরকে রিপোর্ট পুরো একটা বই লিখাতাম। যেহেতু তোমরা সবাই স্ক্যাটার্ড ওয়েতে আছো, দ্যাটস ওয়াই আই ক্যান নট গিভ ইউ দ্যাটস that report to you as an assignment or lab report. তোমাদের হয়তো আমি ফুল সেমিস্টারে যা যা করিয়েছি একটা প্রজেক্ট দিয়ে দিতাম, ওই প্রজেক্টের উপরে তোমাদের কাজ টাজ করে দেন হচ্ছে একদম ফুল রিপোর্ট ডকুমেন্টেশন যেটাকে বলে, ওই ডকুমেন্টেশন রেডি করাতাম। যেহেতু এটা পসিবল হয়নি, আমাদের ল্যাব নাই, সো হয়তো নেক্সট সেমিস্টারে যিনি নিবেন বা আমিও যদি নেই তাহলে হয়তো ওইভাবে কাজ করা। সো আমাদের রাইটিং ইউজারের স্টোরি সম্পর্কে লিখতে হয়। সো ইউজারের স্টোরি বলতে কি, তুমি যখন একটা রিপোর্ট লিখবা এই রিপোর্টটা আসলে প্রত্যেকটা চ্যাপ্টার, ওই রিপোর্টের প্রত্যেকটা সেকশন এক একটা স্টোরি হিসেবে কাউন্ট হয়। দ্যাট মিনস তুমি যে ইন্ট্রোডাকশন লিখেছো, ইন্ট্রোডাকশনের মধ্যে একটা স্টোরি থাকতে হবে। স্টোরি মিনস এই ইন্ট্রোডাকশনটা কোনো না কোনো কিছু অবভিয়াসলি ফোকাস করে রাইট আপটা করতে হবে। আদারওয়াইজ যদি এটা স্টোরি আকারে ফ্লোরিস্ট না হয় তাহলে কেউ তোমার এই ইন্ট্রোডাকশন পড়ে মজা পাবে না এবং কেউ কিছু বুঝবে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইট আপ এনি ডকুমেন্টেশন। ওকে, দেন হচ্ছে দেখো আমরা রাইটিং ইউজার স্টোরিজ এর মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি করি, স্পোকেন ইন্টারাকশন বিটুইন ডেভেলপার্স এন্ড ইউজার। আমরা যে ইউজার স্টোরিটা লিখবো, তোমাদের একটা দিয়েছে কোয়েশ্চেন করা এবং আনসার দেয়া। এই যে তোমরা আসলে কোয়েশ্চেন আনসারিংটা করছো, নিজে নিজে লিখে দিচ্ছ, অনেকে আবার অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের থ্রুতে লিখতে পারো। যারা অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের থ্রুতে লিখবে তাদের জন্য একটু ভালো হবে, বিকজ অফ তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে কি কাজ হচ্ছে, প্রফেশনালিজম চলে আসবে। সো স্পোকেন interaction between the developers and the users, that means তুমি যে ইন্টারভিউটা নিচ্ছ এখানে কিন্তু একটা ইন্টারাকশন চলে আসতেছে। এই যে ইন্টারাকশন গুলা চলে আসতেছে সবগুলাকে রাইট আপ করে নিতে হবে, সবগুলা তোমার ডকুমেন্টেড আকারে থাকতে হবে, কোয়েশ্চেন প্লাস আনসার, seeking first and foremost to identify valuable business user requirements। শুরুতে আমাদেরকে ইউজারের এই যে আমরা যে কথোপকথন করলাম ফার্স্টে, এখান থেকে আমাদের ইউজারের রিকোয়ারমেন্টসটা কি সেটা আইডেন্টিফাই করে ফেলতে হবে এবং ওই ইউজারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। দ্য গোল টু প্রিভেনশন অফ মিস আন্ডারস্ট্যান্ডিং or misinterpretations of the user requirements। তার মানে আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিংটা প্রিভেন্ট করতে হবে এবং মিস ইন্টারপ্রিটেশন থাকা যাবে না। আমাদের গোল যদি আমরা অ্যাচিভ করতে চাই, if we want to achieve our goal, then we need to prevent the misunderstanding and misinterpretation of user requirements. We must be clear about what actually our users or clients want to have.
তারা কি চাচ্ছে, তাদের রিকোয়ারমেন্টস কি, সো ওই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাই আমাদের রাইট আপের মধ্যে টোটালি থাকতে হবে, যে আমাদের ইন্টারাকশনে কি হচ্ছে, আমাদের ইউজার রিকোয়ারমেন্টস কি কি, এন্ড আমাদের ইউজারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কি করতে পারবো আর কি করতে পারবো না। দ্যাট মিনস আমাদের যখন ক্লিয়ার কাট একটা রিকোয়ারমেন্ট নিয়ে নিব, তখন আমরা ইউজারকে দিয়ে দিলাম যে প্লিজ হ্যাভ আ লুক, ইফ দেয়ার ইজ এনি ডিফিকাল্টিজ অর এনিথিং ইউ ডু নট সে or you did not mention, you can mention me, then I can correct it. So তোমাদের এইটা যদি হয় যে সে আসলে তুমি তাদেরকে দিলা, তারা সাইন দিয়ে দিল, না ঠিক আছে আমি যা বলেছি এখানে তাই আছে, তাহলে আর তোমার সাথে দুই নাম্বারই করার কোনো সুযোগ থাকছে না। ইউজার রিকোয়ারমেন্টসটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। দেন দেখো একটা হচ্ছে রেকর্ড কার্ড। নর্মালি আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট গুলো হয়, এরকম রেকর্ড কার্ডের থ্রুতে কি কি হচ্ছে, কোন জায়গায় কাজ হচ্ছে, টেস্টিং হচ্ছে কিনা, টাইমলি হচ্ছে কিনা, কস্ট কেমন যাচ্ছে, দেন হচ্ছে স্কোপ কেমন, এইগুলা সবই আসলে আইডেন্টিফাই করা থাকে। সো এটা আপাতত তোমাদের দরকার হচ্ছে না। ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট টুলস ফর অ্যাজাইল মডেলিং, আমাদের ডেভেলপমেন্ট টুলস বলতে কি আমরা আসলে কি কি ইউজ করতে পারবো অ্যাজাইল মডেলিং আমরা যদি করতে চাই, আমাদের যদি ইমপ্লাই করতে চাই, তো আমাদের কি কি টুলস ইউজ করা লাগবে। সো ফার্স্ট অফ অল টুলস আর ফ্যাসিলিটেড কোলাবোরেশন। আমাদের যেই টুলগুলো আমরা কেন টুল ইউজ করব, আমরা অ্যাজাইল মডেলিং এ কেন টুল ইউজ করব, বিকজ অফ ইটস ফ্যাসিলিটেটস আস অ্যাবাউট কোলাবোরেশন। আমরা যদি একটা টুল ইউজ করি, অনলাইনের থ্রুতে হোক, অফলাইনের থ্রুতে হোক, ল্যানের থ্রুতে হোক, উই ক্যান collaborate. So this is important. টুলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ফর কোলাবোরেশন। টুলস দ্যাট সাপোর্ট ডিফেক্ট ম্যানেজমেন্ট, আমাদের এই যে টুলটা আমরা যখন ইউজ করব, তখন আমাদের কোথায় ডিফেক্ট আছে, কোথায় আমাদের কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে, সো এই ম্যানেজমেন্ট গুলো আমরা আসলে টুলের থ্রুতে করতে পারি। ধরো কোথাও একটা এরর আছে, তো আমরা যখন একটা টুল ইউজ করছি, সবাই একই সাথে প্যারালালি দেখতে পাচ্ছি জিনিসটা। হয়তোবা আমরা পাঁচজন কাজ করছি, চারজনের জানি না যে আসলে কিভাবে এটার এররটা রিমুভ করতে হবে বা এই ডিফেক্টটাকে সরাতে হবে, বাট একজন হয়তো বা জানে। সো সে কি করতে পারে, ওই টুল থাকাতে ইজিলি সে হচ্ছে ওটাকে রিমুভ করে একদম ক্লিন করে দিতে পারে। অটোমেটেড ইউনিট টেস্টার, অ্যাকসেপ্টেন্স টেস্টার এন্ড গুই টেস্টার। দ্যাট মিন্স আমরা যদি টুল ইউজ করি, গুই বলতে কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই যে আমরা এই পেজটা দেখতে পাচ্ছি এখন, ধরো এই যে এই পেজটা যে দেখতে পাচ্ছি, এটা কি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইভেন তুমি যে জুম ইউজ করছো, ফার্স্ট যে পেজটা আসে, সেটাও একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সেটাকেও আমি টেস্ট করতে পারি এই টুলের থ্রুতে। দ্যাট মিন্স is it okay or not, we can identify using the tools. So automated unit tester, আমার প্রত্যেকটা ইউনিট কাজ করছে কিনা, লাইক এজ লগইন হচ্ছে কিনা, আমি কি অর্ডার প্লেস করতে পারছি কিনা, সবকিছুই আমি ইউনিট ওয়াইজ টেস্ট করতে পারি এই টুলের থ্রুতে। acceptance tester, even if we do the testing using any tools, using standard tools, then it is accepted by anywhere in the universe. So আমাদের acceptance-টা থাকে, আমরা কি করি কিউএ, আমাদের নরমালি আমরা যখন টেস্টিং করতে যাই, আমাদের এটাকে বলে হচ্ছে কিউএ সেশন, তোমার কোয়ালিটি অ্যাসুরেন্স। ওকে, সো কিউএ করে হচ্ছে নরমালি, অনেকে করে হচ্ছে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালিটা একসেপ্টেড খুব বেশি হয় না। আমরা যদি কোনো টুলের থ্রুতে ওইটাকে করি, তাহলে ওইটার অ্যাকসেপ্টেন্স রেটটাও বেড়ে যায়। এবং ওই একসেপ্ট যারা হচ্ছে টেস্টিং করে, যারা টেস্টার আছে, ওই টেস্টার গুলাও কি করতে পারে, তোমার অ্যাকসেপ্টেন্স অনুযায়ী কাজ করতে পারে, যে কতটুকু অ্যাকসেপ্ট করবো আর কতটুকু অ্যাকসেপ্ট করবো না। এই জায়গায়
এরর ধরবো নাকি ধরবো না। সো আমাদের এই টুলের থ্রুতে সেটা করতে পারে। টুলস ফর কোয়ালিটি অ্যাসুরেন্স, আমাদের এই সফটওয়্যারের কোন কোন জায়গায় কোন কোন ল্যাকিংস আছে। ওই যে বললাম আমাদের কোয়ালিটি কিউএম, কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য আমাদের টুল ইউজ করতে হয়। ধরো একটা জায়গায় এরর আছে ধরো 20%, বাট ইট ইজ ওকে ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো এটার কোয়ালিটি ঠিক আছে, আমরা যদি নিজেরা করি এটাকে আমি ভুল ধরে রেখে দিব যে এই 20% কেন থাকবে, ওয়াই। সো আমরা যদি টুলস অনুযায়ী করি তাহলে আমরা হয়তোবা বলবো যে ওকে এটা একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্ম, এখানে 20% একসেপ্ট করা যায়। সো there is no problem for quality. সো কোয়ালিটি অ্যাসুরেন্স এর জন্য আমাদের টুল ইউজ করতে হয় মেজারিং সিস্টেম এন্ড কম্পোনেন্ট পারফরম্যান্স। কম্পোনেন্ট গুলা, এই যে আমাদের মডিউল গুলা বা আমাদের ছোট ছোট ইউনিট গুলা কিভাবে কাজ করছে, কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা জানার জন্য আমাদের এই টুলস লাগে। সোর্স কোড কনফিগারেশন ম্যানেজমেন্ট, দ্যাট মিন্স আমি একটা কোড করলাম এবং কোডগুলা এমন ভাবে করা, সাপোজ ধরো হচ্ছে তুমি লিখেছো ইন এখানে লিখি, আমরা ধরো ইন্ট মেইন লিখছি, ওকে। এখন অনেকে যেটা করে ইন্ট মেইন লিখে ব্র্যাকেট দিলাম এবং এইখান থেকে ইন্ট এ লিখে স্টার্ট করলাম। দেখো এই জিনিসটা আসলে কি আমাদের কনফিগারেশনটা তেমন একটা ঠিক নাই। ওকে, এই কোড ঠিক আছে, এখানে কোনো ভুল নাই, বাট এটার যে একটা লেআউট গুলা ঠিক নাই, যে কেউ দেখলে এটা বিরক্ত বোধ করবে। বাট আমরা যদি কোড ব্লকস ওই যে ফরম্যাট স্টাইল দিলে এটা এমন হবে, দেখো দেখতে ভাল লাগবে এবং জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হবে। দেখো কি মনে হয় এটা নিচের দিকে দিয়ে দিই। সো একটা স্পেস দিয়ে দেন হচ্ছে ইন্ট এ লেখা আছে, তাহলে দেখতে এটা একটু ভাল লাগছে, ফরম্যাটটা ঠিক আছে। সো কনফিগারেশন আমাদের ঠিক আছে। এই সোর্স কোড কনফিগারেশনের জন্য আমাদের আসলে টুল ইউজ করতে হয়। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমি যে ডেভেলপ করছি তার একটা কি বলে এটাকে প্রফেশনালিজম নিয়ে আসতে হবে। এই প্রফেশনালিজম নিয়ে আসতে হলে আমাদের টুল ইউজ করতে হয়। সো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় আমরা যখন টুলটা ইউজ করি। সো লেসনস লার্ন ফ্রম অ্যাজাইল মডেলিং, আমরা আসলে কি কি লার্ন করলাম অ্যাজাইল মডেলিং এর থ্রুতে। এটা একটা শর্ট রিলিজেস অ্যালাউ দ্য সিস্টেম টু ইভলভ, শর্ট রিলিজ হয়। পেয়ার প্রোগ্রামিং এনহ্যান্স দ্য ওভারঅল কোয়ালিটি, আমরা একই সাথে যখন অনেকে কাজ করব তখন অবশ্যই এটার কোয়ালিটি এনহ্যান্স করবে। and on-site customers are mutually beneficial to the business and the agile development team. On-site কাস্টমার আর মিউচুয়ালি বেনিফিশিয়াল, যারা হচ্ছে অনসাইট কাস্টমার থাকবে, দ্যাট মিন্স আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের ফিডব্যাক নিয়ে নিয়ে এই যে আমরা ভার্সন গুলো রিলিজ করছি, এতে আমাদের কাস্টমাররাও বেনিফিটেড হবে প্লাস হচ্ছে আমরাও বেনিফিটেড হব, মানে অ্যাজ এ ডেভেলপার। সো এই লেসন গুলো আমরা আসলে অ্যাজাইল মডেলের থ্রুতেই পাইছি, যে পেয়ার প্রোগ্রামিং আসবে, শর্ট রিলিজ আসবে, এন্ড অনসাইট কাস্টমার আর মিউচুয়ালি বেনিফিশিয়াল হবে। সো এইগুলা হচ্ছে মোটামুটি অ্যাজাইল মডেলিং এর একটা ব্রিফ বলতে পারো। ইভেন এখানে আছে যে 40 আওয়ার পার উইক কাজ করতে হবে, ব্যালেন্স রিসোর্স থাকতে হবে, অ্যাক্টিভিটিস প্রজেক্ট গোল থাকতে হবে, অ্যাজাইল ভ্যালুস আর ক্রুশিয়াল টু সাকসেস, আমাদের ভ্যালুস গুলা থাকতে হবে। অ্যাজাইল ভ্যালুস গুলার মধ্যে কি ছিল, কমিউনিকেশন ছিল, আর কি ছিল তোমার মনে আছে অ্যাজাইল ভ্যালু গুলা? ক্যান এনিওয়ান? শুধু শুই না, একটু মাঝে মাঝে রেসপন্স করার ট্রাই করো, ওকে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। অ্যাজ স্যার শুধু শুনলে হবে না, আমাকে রেসপন্স করতে হবে। অ্যাজাইলের ভ্যালু গুলা কিছুক্ষণ আগে আমি শুরুতে পড়াইছি। একটা ছিল হচ্ছে কমিউনিকেশন, ওকে, দেন ছিল হচ্ছে সিম্পলিসিটি, দেন কি ছিল মনে আছে? একজনেরও মনে নাই? কমিউনিকেশন, সিম্পলিসিটি, বলো না কেউ একজন কিছু বলো। অ্যাজাইল ভ্যালু গুলা তো এই যে 4টা ভ্যালু একটু আগেই তো পড়াইলাম একটা ফিগারে।
এইভাবে পড়লে হবে স্যার? ক্লাস জাস্ট নিয়েই যাচ্ছি কিন্তু বেনিফিট পাচ্ছি না মনে হচ্ছে। আমাদেরকে আহ কমিউনিকেশন ঠিক রাখতে হবে, সিম্পল রাখতে হবে, দেন হচ্ছে ফিডব্যাক থাকতে হবে। আমরা আগে বলেছি অ্যাজাইলে ফিডব্যাকের থ্রুতে আমরা হচ্ছে আগাবো। আর একটা কি থাকতে হবে, কারেজমেন্ট থাকতে হবে, এনকারেজ করতে হবে। ওকে, সো আমাদের ফিডব্যাকের থ্রুতে এনকারেজ আমরা করে ফেলতে পারি। তাহলে আমাদের টোটালি 4টা ভ্যালু, অ্যাজাইল ভ্যালুর মধ্যে এই ভ্যালুগুলো ভুলো না প্লিজ। আমাদের কমিউনিকেশন একটা জিনিস, সিম্পলিসিটি আর একটা জিনিস, দেন হচ্ছে আমাদের ফিডব্যাক থাকে, এবং ফিডব্যাকের মাধ্যমে আমরা কি করতে পারি, আহ, তাদের ভ্যালু গুলাকে কারেজ করতে পারি, এনকারেজ করতে পারি। সো কারেজমেন্ট থাকতে হবে। এই 4টা হচ্ছে আমাদের অ্যাজাইল মডেলিং এর ভ্যালুস, সবাই মনে রাখো। আচ্ছা, 6 vital lessons that can be drawn from the agile approach to the system। আমরা একটু আগে যেই ইয়াগুলা পড়েছি, অ্যাজাইল মডেলের যেই 6টা ভাইটাল লেসন, যেই লেসন গুলা পড়লাম, যে আসলে শর্ট রিলিজ থাকতে হবে, দেন হচ্ছে পেয়ার প্রোগ্রামিং থাকতে হবে, ওগুলাই এখানে বলা আছে জাস্ট একটা ফিগার আকারে। ওকে, এইটা আমি আর কিছু আহ, বললাম না, যেহেতু অলরেডি এটা আমাদের বলা হয়ে গেছে যে শর্ট রিলিজ, পেয়ার প্রোগ্রামিং, অনসাইট কাস্টমার আর মিউচুয়ালি বেনিফিশিয়াল, উইকলি 4 আওয়ার্স কাজ করতে হবে, ব্যালেন্স রিসোর্স থাকতে হবে, অ্যাজাইল ভ্যালুস থাকতে হবে। সো এইগুলাই আসলে এই ফিগার আকারে দেয়া আছে, যে এই এই জিনিসগুলো না থাকলে অ্যাকচুয়ালি অ্যাজাইল মডেলে কে আমরা সাকসেসিভ হিসেবে দেখতে পাবো না। তো এখানে আছে দেখো স্ক্রাম। স্ক্রামটা কি জিনিস? স্ক্রামটা হচ্ছে আমাদের কিছু জিনিস আসলে নিজের কাছে কি বলে এটাকে, সেভ করে রাখতে হয়। সেভ না ঠিক, অ্যাকচুয়ালি আমি বলবো, আমরা যখন তোমাদের যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, কোড ব্লকসে আমরা যখন কাজ করি এবং প্রোগ্রামটাকে রান করি, তখন দেখবে নিচের দিকে একটা লগ থাকে। নিচের দিকে একটা লগ থাকে তোমাদের এইটা কতটুকু সাকসেসিভ হয়েছে সেটা দেখার জন্য। এখন এই লগটাতে যেটা হয় নর্মালি, এই লগটাতে তোমাদের নর্মালি এই লগের মধ্যে হচ্ছে তোমরা কি করতে পারো, তোমাদের এরর গুলাকে আইডেন্টিফাই করতে পারো, অথবা কতটুকু টাইম লেগেছে সেটা দেখতে পারো। সো আমাদের এই স্ক্রামের থ্রুতে আমরা কি করতে পারি, প্রোডাক্ট যে ব্যাকলগটা আছে সেটা মেনটেন করতে পারি, স্প্রিন্ট ব্যাকলগ মেনটেন করতে পারি। স্প্রিন্ট যেটা আছে, স্প্রিন্ট স্প্রিন্ট কি, এটা আমরা কিন্তু আগে দেখে আসছি, আগে পড়াইছি, আমি এটা লাস্ট স্লাইডে পড়ানো হয়েছে। ডেইলি স্ক্রামটা নিতে পারি, ডেমনস্ট্রেশন দেখতে পারি। সো স্ক্রামের মধ্যে ডেইলি স্ক্রাম বলতে কি, আমি কোথায় কোথায় চেঞ্জ করেছি, আমার ব্যাকলগটা কোথায় আছে, স্প্রিন্টটা কি, আমি যে কি কি কাজ করেছি আজকে। এই ধরো হচ্ছে তোমাদের এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হবে হচ্ছে গুগল শিটের মধ্যে। তুমি যদি গুগল শিট ইউজ করো কখনো, আজকে একটা জিনিস সেভ করে রাখছো, বা গুগল ডকেও হয়, কালকে যদি কি আবার এই জিনিসটাকে এডিট করে সেভ করো, দেখবা একটা লগের সৃষ্টি হয়। এটা মানে ডেট দিয়ে কে কখন কোন পোর্শনে চেঞ্জ করেছো, নাম, ডেট প্লাস হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে সেটাকে হাইলাইট করে দেখায়। এইটাকে বলা হচ্ছে ব্যাকলগ। ওকে, আমি আসলে অ্যাকচুয়ালি কোথায় কোথায় চেঞ্জ করে আসছি, কি কি চেঞ্জ করে আসছি, এইটার একটা ফুললি ডকুমেন্টেড অবস্থায় থাকে, যে আমি 5 নাম্বার লাইনে 6 তারিখে চেঞ্জ করেছি, আমি 10 নাম্বার লাইনে 20 তারিখে চেঞ্জ করেছি। এগুলা সবই ডকুমেন্টেড থাকে। তোমরা যদি কেউ গুগল শিট ইউজ করে থাকো, তাহলে এইটা হয়তোবা দেখতে পাবা, 4-5 জন মিলে এটাকে এডিট করো, দেখো কে কোন পোর্শন এডিট করছে এবং কখন কোন সময় এডিট করছো, সেটা একটা ব্যাকলগিং থেকে যায়। তো এই ডেইলি স্ক্রামটা আসলে আমরা এই স্ক্রামের থ্রুতে নিতে পারি, এবং ডেমনস্ট্রেশন দেখতে পারি, ফুল ডেমোটা।
এইটা চেঞ্জ হলে কি হয়েছিল, এইটা চেঞ্জ হলে কি হয়েছে। সো এটা গেল আমাদের স্ক্রাম। কম্পেয়ারিং অ্যাজাইল মডেল এন্ড স্ট্রাকচার্ড মেথড, আমরা যদি অ্যাজাইল মডেল আর হচ্ছে স্ট্রাকচার্ড মেথডটাকে কম্পেয়ার করতে চাই তাহলে বলবো improving the efficiency of systems development, risk inherent in organizational innovation. দ্যাট মিনস আমরা এই দুইটা জিনিস বলতে পারি, আমরা যদি অ্যাজাইল মডেল ইউজ করি তাহলে ইমপ্রুভমেন্ট অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম ডেভেলপমেন্টে এফিসিয়েন্সি চলে আসে, ইমপ্রুভমেন্টের এফিসিয়েন্সি আমরা সিস্টেম ডেভেলপমেন্টে পাই, এবং রিস্ক ইনহেরেন্ট ইন দা অর্গানাইজেশনাল ইনোভেশন, আমাদের রিস্ক থাকে না, আমাদের রিস্ক থাকে না বিকজ অফ আমরা ফিডব্যাক নিচ্ছি কার কাছ থেকে, আমরা ফিডব্যাক নিচ্ছি তোমার আমাদের যেই ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে। সো এখানে নরমাল স্ট্রাকচার্ড মেথডের চেয়ে অ্যাজাইল মডেলটা একটু বেশি ইনহেরেন্ট করে আমাদের রিস্ককে। ওকে, দেন হচ্ছে এটা বলা আছে অ্যাডপ্টিং নিউ ইনফরমেশন সিস্টেম ইনভলভস ব্যালেন্সিং সেভারাল রিস্ক, আমরা যদি সেভারাল রিস্ককে ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের নিউ ইনফরমেশন ইনভলভ করতে হবে এবং সেটাকে ব্যালেন্স করতে হবে। কি কি ব্যালেন্স করতে হয় দেখো, আমাদের টাইমটা ইম্পর্টেন্ট, কস্টটা ইম্পর্টেন্ট, কস্টটা মাস্ট বি ব্যালেন্স করতে হবে, ক্লায়েন্ট রিয়াকশনটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট রিয়াকশন অনুযায়ী আমরা কাজ করব, মেজারিং মেজারিং ইম্প্যাক্ট, আমাদের ইম্প্যাক্টটা কতটুকু সেটা মেজার করব, ইন্ডিভিজুয়াল রাইটস, প্রত্যেকটা ক্লায়েন্টের, প্রত্যেকটা ডেভেলপারের, প্রত্যেকটা টিম লিডের কি কি রাইটস আছে সেটাকে আমরা এনশিওর করতে হবে, অর্গানাইজেশনাল কালচার এটাকে মেনটেন করতে হবে, বিহেভিয়ার ঠিক রাখতে হবে, একদম প্রফেশনালিজম মেনটেন করতে হবে। সো এইগুলা যদি আমি মেনটেন করতে পারি ওভারঅল আমরা বলবো যে রিস্ক অ্যাডপ্টিং অর্গানাইজেশনাল ইনোভেশন, আমরা ইনোভেটিভ কিছু করতে পারছি, দ্যাট মিনস টাইম মেনটেন করতে পারছি, কস্ট মেনটেন করতে পারছি, ক্লায়েন্ট রিয়াকশন মেনটেন করতে পারতেছি, ইম্প্যাক্ট মেনটেন করতে পারতেছি, ইন্ডিভিজুয়াল রাইটস আমরা প্রোভাইড করতে পারতেছি, এবং অর্গানাইজেশনাল কালচার টোটালি মেনটেন হচ্ছে। সো আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের সেভারাল রিস্ক ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। সো আমরা আসলে কি কি পড়লাম দেখো, আমাদের প্রোটোটাইপিং পড়েছে আর অ্যাজাইল মডেলিং পড়েছে। সো প্রোটোটাইপিং এর মধ্যে আমাদের ছিল হচ্ছে প্যাস্ট আপ সিস্টেম, নন অপারেশনাল সিস্টেম, ফার্স্ট অফ এ সিরিজ এন্ড সিলেক্টেড ফিচার্স। সো আমাদের চার রকমের প্রোটোটাইপিং হইতে পারে, একটা হচ্ছে প্যাস্ট আপ সিস্টেম, একটা হচ্ছে নন অপারেশনাল, ফার্স্ট অফ এ সিরিজ আর সিলেক্টেড ফিচার্স। তো আমরা চার ভাবে we can maintain the prototype in 4 ways. So তোমাদের এই চারটা সম্পর্কে বলা আছে কিভাবে মেইনটেইন করবা, দেন হচ্ছে how can we develop our prototype. These guidelines are also here included in the first side of this lecture. Prototype disadvantages, there is some disadvantages and also have some advantages of prototype, so we have to read it out to know about the disadvantage and the advantage of our of any prototype of a system. What is the user role in prototyping? So we have to know about this agile modeling. Agile modeling, we already know about this 5 values of agile modeling approach. Already I talked about this principle of agile modeling development, agile activities, agile resources. Core practice, what are the core practice for agile approaches?